চলো, সমরেশ মজুমদারের সাতকাহন নবম পর্বটি আজকে শুরু করা যাক। জলপাইগুড়ি শহরে কেউ কখনো রাস্তা হারায় না। হোস্টেল থেকে কলেজ মাত্র 15 মিনিটের পথ। তবু দীপাকে হোস্টেলে পৌঁছে দেওয়ার দিন অমরনাথ বারবার সাবধান করে দিয়েছিলেন এ ব্যাপারে। সেদিন দীপার একটু ভয় ভয় করেনি। অমরনাথ যখন বলেছিলেন কখনো তো তুই একা থাকিস নি আমাদের ছেড়ে, চিন্তা হচ্ছে সেই কারণে। না, আমি তোমাদের ছেড়ে এর আগে থেকেছি, মুখ নিচু করে বলেছিল দীপা। কথা বলতে পারেনি আর অমরনাথ, যেন সপাটে চাপুক মারছিল মুখে। এই অবস্থায় কাটাতে দীপা বলেছিল, তোমাকে আমার জন্য বেশি চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো। চলে যাওয়ার আগে অমরনাথ তবু বলতে পেরেছিলেন, বাইরে বেশি ঘোরাফেরা করার দরকার নেই, কখনো কোনো প্রয়োজন হলে আমাকে জানাস। আমরা ছাড়া কেউ দেখা করতে হলে দেখা করিস না, তুই তোর ঘরে যা। তারপর আমি যাচ্ছি। নিজের ঘরে ফিরে এসে দৃশ্যটি দেখেছিল দীপা। খাটের ওপর উপর হয়ে হাউ হাউ করে কাঁদছে মেয়েটা। গায়ের রং কালো, রোগা। শাড়িটি অবশ্য নিতান্ত কম দামি নয়। কি করা উচিত বুঝতে না পেরে তক্তপোষের ওপর বসেছিল সে চুপচাপ। কখনো বিছানা খোলা হয়নি। ট্রাঙ্ক রয়েছে যেমন আজও হয়েছিল তেমনই। একটা তক্তপোষ আর তার সঙ্গে টেবিল, এই হলো সম্বল। দেওয়ালে অবশ্য দুদিকে দুটো দড়ি ঝোলানো রয়েছে। মেয়েটিকে কাঁদতে দিয়ে সে নিজের বিছানা করে নিল। বিকেল নামার করছিল। ওপাশের রাস্তায় রিক্সা সাইকেলের ঘন্টি অনর্গল বেজে যাচ্ছে। এই হোস্টেলটি 3 তলা। হোস্টেলে বড়দি সব নিয়মকানুন শুনিয়েছেন। মহিলাকে দেখেই বোঝা যাচ্ছে যে নিয়মের ব্যাপারে কড়াকড়ি করতে তার খুব ভালো লাগে। নিয়মগুলি মানতে তার কোনো আপত্তি নেই, কারণ কোনো অসুবিধা তো হবে না। দরজায় শব্দ হয়েছিল। মুখ ফিরিয়ে দীপা দেখেছিল এক প্রৌঢ় মহিলা 2 হাতে 2টো লুচির থালা নিয়ে ঘরে ঢুকে থমকে দাঁড়ালো। যে মেয়েটি কাঁদছিল তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, প্রতি বছর এক কাণ্ড। দেখতে দেখতে চোখ পচে গেল। পাশ করে পড়তে আসা কেন বাবু? যদি এত কান্না পায়? দুজনের টেবিলে থালা নামিয়ে দীপাকে বলল সে, জল শুকালে খেয়ে নিতে বলো। তারপর ওই দরজার পাশে বারান্দার থালা বের করে দেবে মনে করে। কুঁজো এনেছো? এমা, দুজনেই কুঁজো আনোনি? দেখি একটা আদুলি দেখি। আদুলিতে কি হবে? দীপা অবাক। চেষ্টা পেলে নিচে গিয়ে জল খাবে। রাত দুপুরে একটা কুঁজো এনে দিচ্ছি। আমার নাম মেনকা, দরকার হলে ডাকবে। দেখি দাও, বাইরে খাবার রেখে এসছি, আরও 5টা ঘরে ঘুরতে হবে, দাঁড়াবার সময় নেই। একটা কুঁজোই দুজনে চলে যাবে। সিকিটা ওর কাছ থেকে নিও। মেনকা হাত বাড়িয়েই ছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় অঞ্জলি 30টা টাকা দিয়েছিল। বইপত্র কেনার টাকা দিয়ে অমরনাথ সামনের সপ্তাহে আসবেন। খাতাপত্র এবং টুকিটাকি হাত খরচা যেন ওই টাকা থেকেই করে নেয়, কিন্তু পুরো টাকা যেন সে খরচ না করে যতদিন না ব্যাংক থেকে টাকা আসে। দীপা সেই সঞ্চয় থেকে 1টি টাকা দিয়েছিল মেনকার হাতে। মিনিট 5-এর মধ্যে একটি জল ভর্তি কুঁজো আর আদুলি ফেরত দিয়ে গিয়েছিল সে। লুচি, গোটা চালেক আর আলুর তরকারি। দূর থেকেই বোঝাই যাচ্ছিল লুচি মিয়ে রয়েছে। দীপা মেয়েটির দিকে তাকালো। এ ঘরে মেনকা ঢুকে কথা বলার পর থেকে তার কান্নার আওয়াজ কমেছিল। এখন শুধু বড় বড় নিঃশ্বাসের সঙ্গে পিঠ কাঁপছে। শেষ পর্যন্ত দীপা না ডেকে পারল না। শোনো, এই যে। মেয়েটি মুখ তুলল না। তক্তপোষ ছেড়ে দীপা উঠে এলো কাছে। তোমার খাবার দিয়েছে। হঠাৎ মেয়েটি কোকিয়ে উঠল, আমি খাবো না, কিচ্ছু খাবো না। দীপা কথা না বাড়িয়ে নিজের টেবিলের কাছে চলে গেল। একটা কাঁসার গ্লাস দিয়েছে অঞ্জলি, সেটা রয়েছে ট্রাঙ্কে। চাবি দিয়ে তালা খুলে গ্লাসে জল ভরে লুচিতে হাত দিয়ে দিল সে। শক্ত হয়ে গেছে, এর মধ্যে ছিঁড়তে অসুবিধা হচ্ছিল। এমন স্বাদের তরকারি কখনো খায়নি সে। মনোরমা বারংবার বলে দিয়েছেন আজ সকালে যতটুকু এড়ানো সম্ভব ততটুকু এড়িয়ে সে যেন নিরামিষ খায়। হোস্টেলে যে তার জন্য কেউ আলাদা করে নিরামিষ রেঁধে দেবে না।
এটা বুঝতে পারার পর কদিন থম ধরেছিল তিনি। নিজের মনে বিড়বিড় করেছেন কাল রাত্রে, পেঁয়াজ তো এড়ানো যাবেই না। মাছ, মাংস, ডিম খেলে শরীর যদি উত্তেজিত হয় তাহলে যে কোনো কুমারী মেয়েরও তো তাই হয়। তাকে তো কেউ নিষেধ করে বলে না নিরামিষ খেতে। যে লোকটাকে শুধু করুণা ছাড়া কিছু করা যায় না, সে মারা যাওয়ার পর কোনো পাপ হবে না যদি আমিষ খাওয়া হয়। কিন্তু সে এই বাড়িতে নিরামিষ খাবে, কারণ মনোরমা তাতে খুশি হবেন, যদিও এটা একটা অন্ধ সংস্কার প্রশ্রয় দেওয়া। তবুও সে মনোরমাকে দুঃখ দেবে না। এসব কয়েক মাস আগের কথা। তারপরে এ ব্যাপারে একদম চুপচাপ ছিলেন মনোরমা। কিন্তু গত রাতে নিজের মনে বিড়বিড় করতে ছাড়েননি, যদি কথাগুলো তার কানে দিয়ে মনে ঢুকে যায়। হেসে ফেলল দীপা। যতই বিচ্ছিরি স্বাদ হোক, তবুও তো স্বাদ বদল। কষ্ট করে প্লেটটা শেষ করলো সে। জল খেয়ে নিজে তক্তাবশে ফিরে দীপা দেখলো মেয়েটা উঠে বসছে, ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে রয়েছে। দীপা বলল, তোমার খাবার পড়ে আছে। মেয়েটা চোখ খুলল, সঙ্গে সঙ্গে একটা জলের ধারা গাল পেয়ে গড়িয়ে এলো। দীপা জিজ্ঞাসা না করে পারল না, কি হয়েছে তোমার? মেয়েটি মুখ ফেরালো, আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি কখনো একা একা থাকিনি। মেয়েটা ঠোঁট কামড়ালো, সে তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমার বাবা জোর করে আমাকে পড়তে পাঠিয়েছে। তোমার পড়ার ইচ্ছে ছিল না? না। কেন, যে আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। কোথায় বাড়ি তোমার? আলিপুরদুয়ার। তোমার বাবা নিশ্চয়ই ভালো চান। মোটেই না, আমার চেহারা খারাপ, গ্র্যাজুয়েট না, না হয় আইএ পাস, না হলে আমার বিয়ে হবে না। বাবা একটা ছেলে ঠিক করে রেখেছে, 15,000 টাকা নগদ, 20 ভরি সোনা, একটা সাইকেল, আলমারি, খাট, আর 100 জন বরযাত্রী ছাড়া আমাকে অন্তত আইএ পাস হতে হবে। বাবা তাই জোর করে এখানে পড়তে পাঠিয়েছে। আগে জানলে আমি স্কুলে ফাইনালে ঠিক ফেল করতাম। মেয়েটির চোখে মুখে এখন রাগ মিশছে, কান্নার ছায়া নেই। তোমার বাবা কি করেন? ব্যবসা। বাবা মুখে যতই বলুক আমাকে আইএ পাস করাতে চাই, কিন্তু আমি জানি কেন আমাকে এত দূরে হোস্টেলে রাখা হলো। কুচবিহারে তো কাছে ছিল, সেখানকার কলেজে আমাকে ভর্তি করলো না কেন? কেন? দীপার এখন মজা লাগছিল ওর সাথে কথা বলতে। সেটা তোমাকে বলতে পারবো না। মেয়েটি মুখ ঘুরিয়ে নিল। লুচি খেয়ে নাও অন্তত। অনিচ্ছায় প্লেটের দিকে হাত বাড়ালো মেয়েটি। লুচি ছিঁড়তে গিয়ে বলল, এ মা, এ তো একদম চামড়া, কি করে খাও? তুমি খেয়ে নিয়েছো? খিদে পেলে খেতে হবে। তোমার বাড়ি কোথায়? চা বাগানে। মেয়েটি অর্ধেকটা কোনো মতে খেলো, তারপর প্লেটটা দরজার বাইরে বের করে দিয়ে এলো। অর্থাৎ একটু আগেই কথাবার্তা ওর কানে গিয়েছে। দীপা আশা করেছিল নিজে থেকেই 4 আনা পয়সা দিয়ে দেবে মেয়েটা, কিন্তু জল খাওয়ার পর মেয়েটি জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমার নাম মায়া মিত্র। দীপাবলি ব্যানার্জি। ওমা, তুমি ব্রাহ্মণ? আচ্ছা, মেয়েদের কি বামুন বলে? বেটা ছেলেরাই তো বামুন হয়। জানি না। ও আচ্ছা, আমি শুয়ে পড়ি, আমার খুব মন কেমন করছে, বলে নিজের বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল মায়া। মাঝে মাঝেই তার ফোঁস ফোঁস শব্দ কানে আসছিল। যে কথাটা মায়া প্রথম আলাপে বলতে চায়নি, সেটা দিন তিনেকের মধ্যে হোস্টেলে সবাই জেনে গিয়েছিল। আলিপুরদুয়ারে স্কুলের টিচার মায়াকে বাড়িতে এসে পড়াতেন। মায়া তার লাভে পড়েছে। সেই টিচার ভদ্রলোক যাতে মাহিষ্য, এই কারণে মায়ের বাবা সেই লন্ড মেনে নিতে পারেননি। একদম জলপাইগুড়ির কলেজে মেয়েকে ভর্তি করেছেন, তাই টিচারের সঙ্গে দেখাশোনা না হয়। যেদিন প্রথম ব্যাপারটা ধরা পড়ে সেদিন নাকি তিনি গৃহশিক্ষককে জুতো পেটা করেছিলেন। নেহাত হ্যামিলটনগঞ্জের পাত্র, নিজের পক্ষে আইএ পাস নিয়ে চাই, তাই মায়াকে কলেজে পড়ানো। ভদ্রলোকের ধারণা মাতুল বংশের রূপ পেয়েছে মায়া। শ্বশুরবাড়ির টাকাই তিনি ব্যবসা শুরু করেছিলেন বলে যে কৃতজ্ঞতাবোধ অবশিষ্ট আছে, তাই দিয়ে মেয়েকে পড়াচ্ছেন তিনি। মেয়ে তো বটেই, গৃহশিক্ষককে ও সাবধান করে দিয়ে এসছে সে যেন জলপাইগুড়ি শহরে ওই 2 বছরে পা না দেয়।
3 দিনেই খবরটা চাউর হয়ে গেল। করলো মায়া নিজেই। মেয়েটা খুব বোকা, নইলে কেউ বলে বেড়ায় যে তার বাবা স্কুল ফাইনাল পাস করেনি। দ্বিতীয় দিন দুপুরে মায়া কলেজ থেকে ফিরে প্রশ্ন করেছিল, দীপা বলে, তুমি কখনো লাভে পড়েছো? চমকে তাকিয়েছিল দীপা, তারপর হেসে বলেছিল, হ্যাঁ। ওমা তাই? কে গো? কোথায় থাকে? কার কথা বলছো? তুমি যার লাভে পড়েছো? দীপা হেসে ফেলল। আমি প্রথম লাভে পড়ি আমার মায়ের, তারপর বাবার, তারপর ঠাকুমার, তারপর চা বাগানের, গাছপালার, আংলা ভাষার, নদীর। ধুর, এসব কে জিজ্ঞাসা করেছে? তুমি কোনো ছেলের লাভে পড়োনি? দীপা মাথা নেড়ে না বলল। মায়ের নিঃশ্বাস ছেড়ে বলল, আজ কলেজে গিয়ে আমি কোনো ছেলের দিকে তাকাইনি। একজন লাভার থাকতে অন্য কোনো দিকে তাকাতে নেই। তুমি তো দেখতে ভালো, দেখবে এখানে তোমার লাভ হয়ে পড়বে। মায়ের এই বোকামিতে সে অনেকের রসিকতার পাত্রী হয়ে উঠল। হোস্টেলে যারা সেকেন্ড অথবা থার্ড ইয়ারের ছাত্রী, তাদের কজন ওকে দেখতে পেলেই মজা করার চেষ্টা করত। এই তো গতকালেই তাদের ঘরে ভিড় জমেছিল। দরোয়ান এসে দীপার হাতে খামটা দিয়ে গিয়েছিল, নীল রঙের খাম, ওপরে মায়ার নাম লেখা। সেকেন্ড ইয়ারের ছাত্রী মেটালি শিলা মুখার্জি মুখে কোনো কথা আটকায় না। সে দীপার হাত থেকে খামটা ছিনিয়ে নিল, নিচে ধরলো। উফ কি সুন্দর গন্ধ রে! নাকে ধরলো। উফ কি সুন্দর গন্ধ রে মায়া! মায়া খুব রেগে গেল। আহ, আমার চিঠি নিয়ে তোমরা ইয়ার্কি করছো কেন? দাও দাও বলছি। সে প্রায় ঝাঁপিয়ে পড়েছিল। সবাই মিলে তাকে ধরে তক্তাবশে বসালো। শিলা বলল, চিঠি দেব, আগে বল গন্ধটা কিসের? গানটা সেনে। কি করে জানলি? না জানলে বলছি কি করে, দাও চিঠি। কিন্তু সঙ্গে সঙ্গে ঘরে জমা হওয়া অন্য মেয়েরা চিৎকার করতে লাগলো, তারা চিঠির বিষয়বস্তু শুনবে। সবাই মিলে মায়াকে নানাভাবে বোঝাতে লাগলো। দীপা চুপচাপ ব্যাপারটা দেখছিল। হঠাৎ ওর মনে হলো, মেয়েরা প্রেমে পড়লে কি বোকা হয়ে যায়, নাকি বোকা মেয়েরাই প্রেমে পড়ে? বিশু খোকন বা ওদের বন্ধু বান্ধবদের মুখ মনে পড়ল। সে তো কখনো কারো প্রেমে পড়েনি। দীপা শুনল মায়া রাজি হয়েছে, কিন্তু সেই সঙ্গে শর্ত করিয়ে নিচ্ছে, এই প্রথম আর শেষবার, আর কখনোই যেন শিলারা তার চিঠি পড়তে না চায়। সবাই এক কথায় রাজি হয়ে গেল। শিলা চিঠিটা মায়ের হাতে ফিরিয়ে দিয়ে বলল, তোর চিঠি তুই পড়, আমরা তোর মুখ থেকে শুনবো। দীপা দেখলো খামটা হাতে নিয়ে মায়ের মুখ লজ্জায় ভরে উঠল। সযত্নে খামের মুখ খুলল সে। একটা কালো রোগা মেয়ের মুখে এক জ্যোতি জ্বলতে পারে তা না দেখলে বিশ্বাস করা যেত না। সন্তর্পণে ভেতর থেকে ভাঁজ করা কাগজটাকে বের করে আনলো মায়া। সেটাকে টান টান করতে গিয়ে কি যেন খসে পড়লো কোলের ওপর। শিলা জিজ্ঞাসা করলো, ওটা কি রে? চট করে বস্তুটি তুলে ব্লাউজের ভেতর চালান করে দিয়ে মায়া বলল, কিচ্ছু না। না, তুই আমাদের বলবি না? কি রে ওটা? চোখ ঘুরিয়ে ঠোঁট কামড়ালো মায়া। গোলাপ ফুলের পাপড়ি। সঙ্গে সঙ্গে একটা হাসির ডুবড়ি ছিটকে উঠল ঘরে, এবং দরজায় এসে দাঁড়ালো মেনকা। বড়দি চিৎকার করতে নিষেধ করেছেন, আর তোমাদেরও বলি, একটা হাবাগোবা মেয়েকে নিয়ে মজা করছো, ওকে থাকতে দাও ওর মতন। শিলা বলল, হাবাগোবা মেনকা দি? তোমার কোনো লাভার ছিল? মেনকা আর দাঁড়ালো না। শিলা বলল, নাও আরম্ভ করো। মেনকাকে দেখার পর থেকেই মায়ের মুখ শুকিয়ে গিয়েছিল। সে বলল, না বাবা, বড়দি যদি জানতে পারে তাহলে বাবাকে লিখে দেবে, আর বাবা যদি একবার খবর পায় তাহলে ওকে মেরে ফেলবে। শিলা আশ্বস্ত করলো, কেউ জানবে না, পড় তো চিঠিটা, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। মায়া চিঠিটি পড়ল। আমার প্রাণাধিকাশু, তোমার আদর্শনে আমি অসহায় হয়ে পড়ে আছি। তুমি অশোক বনে বন্দিনী সীতা, কিন্তু রামের একজন দূত ছিল, তার নাম হনুমান। আমার তো কেউ নেই, একমাত্র ডাক বিভাগ ছাড়া। অতএব অসীম সাহসে তাহারই সমনাপন্ন হলাম। জানি না
এই চিঠি তোমার হাতে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে বুঝবো ঈশ্বরের হৃদয়ের প্রাণ আছে। প্রথমে বলে রাখি, আমার চোখে ঘুম নাই, আহারের পবিত্র নেই, প্রাণ আছে বলেই রাখা, নইলে এই পোড়া জীবন কে বইত। যতদিন তুমি পৃথিবীতে কুমারী অবস্থায় থাকবে ততদিন এই প্রাণ শরীরে থাকবে। মায়াবতী, তোমার বাবা একটি চিজ, তিনি আমাকে দু চোখে দেখতে পারেন না। তোমাকে 3 মাস পড়িয়েও আমি মাইনে পাইনি তার কাছে থেকে। অজুহাতটা তিনি কাজে লাগিয়েছেন। যে লোকটির সঙ্গে তোমার সম্বন্ধ হয়েছে সে তোমাকে নিয়ে শোয়ে বাড়িতে যে গৃহশিক্ষক আছেন তাকে ছাড়িয়ে দেবে। সেই জন্য অন্তত আইএ পাস চাইছে, যাতে 9, 10 ছেলে মেয়েকে পড়াতে পারো। বুঝতেই পারছি, তোমাকে নয়, তোমার একজন বিনি পয়সার গৃহশিক্ষক চাইছে ওরা। মায়াবতী, আমার শিরায় শিরায় শুধু তুমি, তোমাকে ছাড়া আমি আর কিছুই জানি না। তোমার বাবা কিছু মনে করো না, তোমার বাবা কিছু মনে করো না, খুব বদমাইশ। তার সঙ্গে লড়তে হলে সোজা পথ হবে না, আমাকেও বাঁকা পথ নিতে হবে। এখন তুমি বলো রাজি আছো কি না। তোমাকে ঠিক করতে হবে কাকে চাও, আমাকে না তোমার বাবাকে। যদি আমাকে চাও তাহলে আমার পরিকল্পনাতে কাজ করতে হবে। মনস্থির করে আমাকে জানাও। তুমি স্কুলের ঠিকানায় আমাকে চিঠি দেবে না, জগদীশ স্টোর্সের ঠিকানায় দেবে। প্রাণাধিকা তোমার সুচিঠির আশায় আমি বিরহী যক্ষের মতো পথ চেয়ে আছি। আর সমুদ্র হিমাচল ভালোবাসা বুক নিয়ে তোমারাই জগন্নাথ। মায়ের যখন চিঠিটা পড়া শুরু করেছিল তখন তার গলা কাঁপছিল, শেষে অনেকটা যান্ত্রিক হয়ে গিয়েছিল তার পড়ার ধরন। সেইভাবেই সে শেষ করলো। যারা চিঠি বয়ান শুনছিল তারা আচমকা চুপ হয়ে গেল। শেষ পর্যন্ত শিলা বলল, বাবা কি ভালোবাসা! লাইলা মজনুকেও হার মানিয়ে দেয়। তোকে আমাদের হিংসা হচ্ছে মায়া? তোমার হলে হতে পারে, অন্য সবাইকে জড়াচ্ছ কেন? মায়া চিঠি ভাঁজ করলো, সঙ্গে সঙ্গে বাকি সবাই চেঁচিয়ে উঠলো, তাদেরও হিংসা হচ্ছে। শিলা জিজ্ঞাসা করলো, কি করে তোর সঙ্গে এত জমলো রে? প্রথম আমার ভাইয়াকে পড়াতে এসেছিল, তারপর আমাকে, দ্বিতীয় হস্তায় বইয়ের ভাঁজে আমাকে চিঠি দিল। তারপর থেকেই আবার বেগুনি হলো তার মুখ মায়ার। কি লিখেছিল সেই চিঠিতে? রিক্ত, আমি নিঃস্ব, আমি কিছু আমার নাই, চাও যদি ভালোবাসা দেব ঢেলে তাই। হাততালি বাজলো। সবাই যতই আর কি করুক, দীপার মনে হচ্ছিল এই কালো মেয়েটা কেউ সত্যি ঈর্ষা করেছে। হঠাৎই মায়া যেন সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। মাঝরাতে হাতের ঠেলায় ঘুম ভেঙে গেল দীপার। মায়া তার উপর ঝুঁকে আছে। শোনো, তুমি একটু উঠবে? আমার একা জেগে থাকতে ভালো লাগছে না। জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না। মায়া দ্রুত মাথা নাড়ল। কেন? চিঠিটা লিখতে পারছি না, ওকে তো জবাব দিতে হবে। কিছুতেই ঠিকমতো কথা সাজাতে পারছি না। কি বলে সম্বোধন করবো তাই মাথায় আসছে না। তুমি এর আগে ওকে কখনো চিঠি লেখোনি? না, ও তো আমাকে দ্বিতীয়বার লিখলো। শিলাদির কাছে যাও। না বাবা, ওরা আমাকে নিয়ে শুধু ঠাট্টা করে, একমাত্র তুমি কিছু বলোনি। মায়া এমন মিনতি করতে লাগলো যে উঠে বসতে হলো দীপাকে। তার সামনে জগন্নাথ বাবুর চিঠি। সেই চিঠির কাগজে কান্তা সেন্টের মৃদু গন্ধ। মায়া তাকে প্রায় বাধ্য করেছে চিঠির উত্তর লিখে দিতে। মায়ার মূল বক্তব্য, জগন্নাথ যে পরিকল্পনাই নেই তাতেই মায়ার সায় আছে। জগন্নাথকে না পেলে সে আত্মহত্যা করবে। দীপা বলেছিল, এই কথাগুলো তুমি লিখে দাও না। মায়া মাথা নেড়েছিল। খুব রেগে যাবে ও। আমাকে বলেছে যে চিঠি আমি লিখবো তাই যেন খুব বড় হয়, নইলে ও রেগে যাবে। অতএব দীপা মধ্যরাতে কাগজপত্র নিয়ে বসছিল। জীবনে যে প্রেমে পড়নি সে কি করে প্রেমপত্র লিখবে? 3 নকশা করে ছেড়ে ফেলল দীপা। এবং তখনই দেখতে পেল বালিশে মাথা রেখে মায়া ঘুমিয়ে পড়েছে। অথচ ওই কালো মেয়েটার মুখে কি নরম প্রসন্নতার আলো জড়ানো। দীপা উঠল, তারপর রমলা সেনের দেওয়া রবীন্দ্রনাথের কবিতার বইগুলো নিয়ে এলো। এরপর
একটার পর একটা লাইন, কত তার অর্থ, কিন্তু কোনোটাই বোকা বোকা নয়। জগন্নাথের চিঠির উত্তর কি রবীন্দ্রনাথের লাইন সাজিয়ে দেবে? অনেক ভেবেচিন্তে সে নিজের মতো করে একটা চিঠি লিখলো। প্রিয় জগন্নাথ, তোমার চিঠি হলো এক এক ঝলক হওয়ার মতো, আমার এই বদ্ধ জীবনে। গভীর জলে যে ডুবে থাকতে বাধ্য হচ্ছিল, তাকে এই এক নিমেষে ওই চিঠি তুলে নিয়ে এলো আলোর রাজ্য। আমি কবিতা লিখতে পারি না, মিল মিলিয়ে দূরহত ছন্দে লিখতে যে ক্ষমতা লাগে তা আমার নেই। আমি এক সাধারণ মেয়ে। ঈশ্বর আমাকে সৃষ্টি করেছিলেন নিতান্ত অবহেলায়। ঘাসের বুকে শিশিরের যে সৌন্দর্য, তাও তো আমার নেই। শুধু বঞ্চিত আর অবহেলিত দলে ভিড় বাড়াতেই আমার জন্ম হয়েছিল। এই অভাগী জীবনে তুমি নিয়ে এসেছিলে অমৃত। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। এখন অনেক রাত, সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে। আমার এই পড়া চোখে শুধু জল করে কবে সূর্য উঠবে। তোমার চিঠির আশায় আমি দিন গুনব। ইতি তোমার। এই পর্যন্ত লিখে থমকে গেল দীপা। কি লেখা যায়? প্রাণাধিক, ধূর, সেবিকা বা প্রণাতা খুব আর পরে হয়ে যাবে। অথচ চিঠিটা শেষ করা যাচ্ছে না। একটা জম্পের শব্দ না পেলে সে উঠে বসলো এবং তখনই শরীরে জমে থাকা আলস্য মাথা তুলল। সারাটা রাত কেটে গেছে। পাশের বিছানায় মা এখন অঘরে ঘুমাচ্ছে। জানালার বাইরে আকাশের রং ফিকে হয়ে আসছে। দীপা শেষ করলো চিঠিটা। ইতি তোমার একেশ্বরী মাধবতী। লেখা মাত্র সে হেসে ফেললে। এই চিঠির ভাষায় প্রভাবতী দেবী সরস্বতী ও গল্প লিখতেন না। বঙ্কিমচন্দ্রের নাফিকাবা এই ভাষায় ভাবতে পারত। তাহলে কেন চিঠিটা এইভাবে লিখতে গেল? রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে যেখানে একা টেনে নিয়ে গিয়েছেন, সেখান থেকেই তো তাদের লেখালেখি করা উচিত। যদি বঙ্কিমে ফিরে যেতে হয়, তাহলে রবীন্দ্রনাথ কি পরিগান ছিল? চিঠিটা ছিঁড়তে গিয়েও ছিঁড়ল না সে। দ্বিতীয় কাগজটা উৎপন্ন এলো। প্রিয় জগন্নাথ, তোমার চিঠি পেয়েছি। নীল রং এবং সুগন্ধ আরও অনেকেরই আকর্ষণ করেছিল। নতুন বাসস্থান ঠিকঠাক গুছিয়ে ওঠার সময় তোমার চিঠিটা খুব উৎসাহিত হলাম। তোমার সঙ্গে জীবন যোগ করেছি। অতএব আমাকে প্রশ্ন কেন? যা করবার তুমি করবে, আমি কখনো হাত সরাবো না। ভালো থাকবে, তোমার মায়াবতী। মায়া প্রথম চিঠিটা পোস্ট করেছিল কলেজ যাওয়ার পথে। দ্বিতীয় চিঠিটা সম্পর্কে সে বলেছিল, এরকম চিঠি তুমি কি করে লিখলে? যে ছেলে পারে সেই পালাবে। কি সুন্দর লাইন প্রথম চিঠিটায়। ও পড়ে খুব ভাববে, কি করে আমি এত সুন্দর চিঠি লিখলাম। তাহলে তুমি খুব অন্যায় করেছো মাথা। যাকে এত ভালোবাসো তাকে তো এক ধরনের উমা ঠোকানোর কেন? আমার মনের কথা তুমি লিখে দিয়েছো। তুমি কি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা লিখেছো? ওকে, সত্যি যা তাই তো সব লিখলে। দীপা হকচকিয়ে গেল। সে যখন চিঠি লিখেছিল তখন মায়া ঘুমিয়েছিল। অন্তর্যামী না হলে কারো মনের কথা জানা যায়। অথচ এ কারণেই তার মোটেই গর্ব হচ্ছিল না। দীপা বলল, এর পরের বার যখন উত্তর লিখবে, আমি লিখবো নাকি? তোমাকে লিখে দিতে হবে। তুমি অপেক্ষা করো, এই চিঠি উত্তরে ও কি লেখে। সেই জবাব পড়ার পর্ব তোমাকে আরো গম্ভীর ভাষায় ওকে ডুবিয়ে দিতে হবে। পুরুষ মানুষ বলে কথা, বিশ্বাস নেই তো? আজ কলেজের চত্বরে প্রচণ্ড মারপিট। ছাত্র ফেডারেশন ধর্মঘট ডেকেছিল। বিধান রায়ের পুলিশ কলকাতার গুলি চালিয়ে কয়েকজন খুন করেছে। তারই প্রতিবাদে কলেজ গেটে বিক্ষোভ দেখানো হচ্ছিল। এই সময় কংগ্রেসের ছেলেরা জোর করে ঢুকতে যায়। কলেজের উল্টো দিকে বাগচি বাড়ির দোতলায় দাঁড়িয়ে ওরা দৃশ্যটা দেখছিল। আজ ধর্মঘট।
অথচ হোস্টেলের ঘরে ঘরে সার্কুলার দেওয়া হয়েছিল, যারা ধর্মঘট করে ঘরে বসে থাকবে তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। একমাত্র গায়ত্রী ছাড়া সবাই কলেজে যাওয়ার নাম করে বেরিয়ে পড়েছে। গায়ত্রী মনে করে ছাত্রছাত্রীদের রাজনীতি করা উচিত। এমএ পাস করতে গেলে অন্তত 21-22 বছর হয়ে যায়। ওই বয়স পর্যন্ত একটা মানুষ রাজনীতির ধারে কাছে থাকবে না, অথচ তারপরেই রাজনীতির পাকে জড়াতে হবে, এ কেমন কথা? যেহেতু ছাত্ররাই দেশ গঠন করে, তাই তাদের রাজনীতি করা উচিত। গায়ত্রী অনেককেই বোঝাতে চেষ্টা করেছিল, আজ ক্লাস হতেই পারে না, সেক্ষেত্রে হোস্টেল ছেড়ে বেরিয়ে কোনো লাভ নেই। কিন্তু এরকম একটা ছুটি পেলে কেউ ছাড়ে না। সিনেমা হলগুলোর ম্যাটিনি শো প্রায় ভর্তি হয়ে গেছে। কেউ কেউ দল বেঁধে অকারণে শহর ঘুরতে লাগলো। দীপারা চলে এসেছিল কলেজের সামনে। সেখানে তখন আনন্দচন্দ্র কলেজের ছাত্রনেতারা মাথার উপরে হাত ছুঁড়ে ইনকিলাব জিন্দাবাদ বলছে। এই সময় মায়ার নজর পড়েছিল মিতা হাত নেড়ে ডাকছে। কলেজের উল্টো দিকের বাগচি বাড়ির মেয়ে মিতা একদিন ওর সঙ্গে গিয়েছিল। দীপারা 3-4 জন সঙ্গে সঙ্গে চলে এসেছিল মিতাদের বাড়িতে। মিতার মা অনুযোগ করেছিলেন, আজ তো গোলমালের দিন, তোমরা বেরোলে কেন? হোস্টেলে থাকলে তাড়িয়ে দেবে, দীপা হেসে বলেছিল। তার মানে? দীপা ব্যাপারটা বুঝিয়ে বলতে তিনি বলেছিলেন, এ ভারী অন্যায় কথা। দোতলা থেকে বিক্ষোভ দেখতে দেখতে মায়া বলেছিল, ঠিক যাত্রা দেখছি, এরকম মনে হচ্ছে না তোদের? মিতা বলল, আমার দেখতে দেখতে চোখ মুছে গেছে। ওই ছেলেটা দেখছিস, পাজামা পাঞ্জাবি পরা, ও না এককালে খুব নামকরা গুন্ডা ছিল, এখন একদম পাল্টে গিয়েছে। মায়া বলল, এই দীপাবলি, ওই ছেলেটা কে রে? মিতা জানতে চাইল, কোন ছেলেটা? মায়া আঙুল তুলতে গিয়ে সামলে নিল। ওই যে বাঁদিকে লাল জামা পরে এদিকে তাকিয়ে আছে, ইনকিলাব বলছে না? মিতা ঠোঁট উল্টালো, ও পল্লব। দীপাবলিকে খুব দেখে বুঝি? আমাকেও দেখতো, আমি পাত্তা দিইনি। সমবয়সী ছেলের সঙ্গে বাবা প্রেম করা? মায়া জিজ্ঞাসা করলো, তুই এর আগে প্রেম করেছিস? এর আগে মানে? মিতা ঘাড় নাড়িয়ে ঘুরিয়ে দেখে নিল তার মা কাছাকাছি আছে কিনা। পল্লব মানে ওই ছেলেটার আগে। ধুর, ওকে কে পাত্তা দেবে? 2 বছর থেকে তো দেখছি, একটু ভালো দেখতে মেয়ে এলেই ও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তবে আজ পর্যন্ত আমি 9টা ছেলের সঙ্গে প্রেম করেছি, 2বার ধরা পড়েছি। মিতা হাসলো। 9টা? মায়া যেন আকাশ থেকে পড়ল। সে বাঁ হাতে দীপাকে আঁকড়ে ধরে জিজ্ঞাসা করলো, নবার প্রেমে পড়া যায় নাকি? কেন যায় না? মিতা যেন অপমানিত বোধ করছে। বাহ, প্রেম হলো মন দেওয়া নেওয়া। একবার কাউকে মন দিয়ে দিলে নিজের কিছু থাকে নাকি? মায়ার বিস্ময় বাড়ছিল। ঠিক আছে, কাউকে না হয় আমি মন দিলাম, সে কিছুদিন পর আমাকে আমার মন ফেরত দিয়ে গেল। কিংবা আমি দেখলাম সে এমন অযত্ন করেছে যে তার কাছে আর মন রাখা যায় না। ফেরত নেওয়ার পর আমার মনটাকে যদি সাপ করে আবার কাউকে দিই, তাহলে তোর আপত্তি কি? মিতা জানতে চাইল। ওমা, সেটা তো বিধবা ব্যাপার। মায়ের মুখ দেখে কথাগুলো বের হওয়া মাত্র দীপা প্রচণ্ড নাড়া খেলো। ততক্ষণে মিতা এবং অন্য বন্ধুরা হেসে গড়িয়ে পড়েছে। আর তখনই কলেজের সামনে মারপিট শুরু হয়ে গেল। চিৎকার চেঁচামেচির স্লোগান বন্ধ হলো। এর মধ্যে কোথা থেকে পুলিশ এসে লাঠি চালাতে লাগলো। সেদিকে এক নিষ্ক্রিয় চোখে তাকিয়ে মিতা বলল, হয়ে গেল আর 10 মিনিট, তারপরেই নাটক শেষ। ওরকম হাম্বি তাম্বি হয় যেন কত কি না হবে, কিন্তু একটারও হাত পর্যন্ত ভাঙে না। দীপা জিজ্ঞাসা করলো, তুমি এখান থেকেই সব দেখো না? ক্লাস 8 থেকেই দেখতাম, আজকাল দেখি না। কেন? বললাম না, স্কুল কলেজের ছাত্রদের গায়ে মায়ের আঁচলের গন্ধ লেগে থাকে। 2 মিনিট পরে আর কথা বলার বিষয় খুঁজে পাওয়া যায় না। আমি যা ভাবি ওরা ভাবতে পারে না। ঠিক করেছিলাম, এবার প্রেম করলে অন্তত 10 বছরের বড় লোকের সঙ্গে প্রেম করব। মায়া বলল, উমা, সে তো অনেক বড় হবে রে। মিতা মাথা নাড়ালো, কিন্তু কপাল খারাপ, বিয়ে ঠিক হয়ে গিয়েছে আমার। এ জীবনে সম্ভবত আর প্রেম করা হবে না।
মিতা কথা শেষ করা মাত্র মায়া চিৎকার করে উঠল, সে কি রে, কবে তোর বিয়ে? বর কোথাকার? প্রেম করে বিয়ে? আহ, আস্তে কথা বল। বর কলকাতার থাকে, বড় অফিসার, আমার চেয়ে 8 বছরের বড়। দেখিনি তো প্রেম করব কি? যার সঙ্গে প্রেম করবি তাকে খবরদার বিয়ে করবি না। বিয়ে মানে প্রেমের মৃত্যু। প্রেম হলো রোমান্টিক ব্যাপার, বিয়ে একটা প্র্যাকটিক্যাল প্রয়োজন, বুঝলি? এই সময় দীপা চিৎকার করে উঠল, এই রে, পল্লবকে মারছে! ওরা সবাই হুমড়ি খেয়ে দেখলো পুলিশ পল্লবকে লাঠি পেটা করছে। সে মাটিতে পড়ে যেতে ওরা অন্যদিকে ছুটলো। এখন বিক্ষোভকারীরা কেউ নেই তার ধারে কাছে। শান্তি ফিরিয়ে এনে পুলিশের ভ্যানে পাহারায় কয়েকজন রেখে চলে গেল থানায়। দীপারা দেখলো পল্লব উপুর হয়ে পড়ে আছে কলেজের গেটের সামনে। সে বলল, মরে গেছে নাকি? চল দেখি গিয়ে। আমরা গিয়ে কি করব? বেটা ছেলেদের ব্যাপার। মায়ার কথায় প্রতিবাদ করতে গিয়েই দীপা থমকে দাঁড়ালো। কোথা থেকে 4টি ছেলে ছুটে এসে পল্লবকে তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। এখন সব চুপচাপ, আর আড্ডা জমছে না। ওরা হোস্টেলে ফিরে যাওয়ার জন্য নিচে নামলো। 8-10টি ছেলে বাগচি বাড়ির নিচে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শুরু করলো, ইনকলাব জিন্দাবাদ। অসহায় ছাত্রের ওপর পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। 8-10 মিছিল করে হাঁটতে শুরু করলো। হঠাৎ ওদের দলের একজন এগিয়ে এলো সামনে। আপনারা তো আমাদের কলেজের ছাত্রী। দীপা মাথা নাড়ালো। ছেলেটি জিজ্ঞাসা করলো, পুলিশ যে লাঠি চালিয়েছে সেটা তা দেখেছেন? দীপা নীরবে হ্যাঁ বলল। ছেলেটি বলল, তাহলে আমাদের দলের সঙ্গে হাঁটুন, আসুন। দীপা বন্ধুদের দিকে তাকালো। মায়া বলল, আমি যাব না। অন্যান্যরা সেই মত জানালো। ছেলেটি মাথা নেড়ে ছুড়ে গেল ধ্বনি দিতে দিতে যাওয়া তার সতীর্থদের ধরতে। দীপার ইচ্ছে করছিল পল্লবের কথা জিজ্ঞাসা করতে। লাঠি তার উপরে পড়েছে, কিন্তু তাকে তো আন্দোলনকারী বলে মনে হয়নি। মাঝরাতে ঘুম ভেঙে গেল দীপার। মায়া কাঁদছে। সে প্রশ্ন করার আগেই মায়া বলল, মিতা ঠিক বলেছে রে। কি বলেছে? প্রেম করলে বিয়ে করতে নেই। আমি একটু আগে স্বপ্ন দেখলাম বেশি তেল খরচ করেছি বলে ও আমাকে খুব বকেছে। আমার প্রেম আমার বুকে থাক, বিয়ে করে তাকে পায়ে ঠেলবো না। তুই তাই লিখে দে লক্ষ্মীটি। মায়া মিনতি করল। দীপা হেসে ফেলল। দাঁড়া, আগে ওর উত্তরটা আসুক। পুলিশের লাঠিচার্জ নিয়ে জলপাইগুড়ি শহরে বামপন্থী আন্দোলন তীব্র হবে আশঙ্কা করে কলেজ বন্ধ করে দেওয়া হলো। চা বাগানে থাকতে আন্দোলনের গল্প দীপা পড়ত খবরের কাগজে। জ্ঞান হওয়ার পর থেকেই সেখান থেকে কোনো মিছিল দেখেনি। আন্দোলন মানে শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই, একদল লাঠি নিয়ে তেড়ে যাবে আর একদল দূর থেকে পাথর ছুড়বে। এমন দৃশ্য চা বাগানে কল্পনা করা যায় না। অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ হওয়ার কাছাকাছি যারা থাকে তারা হোস্টেল ছেড়ে বাড়ি চলে যাচ্ছে। গতকাল জলপাইগুড়িতে ধর্মঘট ডাকা হয়েছিল। শহরে বাস ঢুকে শিলিগুড়ির রাস্তায় কদমতলা পর্যন্ত। যানবাহন বলতে ভরসা রিক্সা। সকালের দিকে সেটাও চালু ছিল। দোকানপাট আধ ভেজানো। আজ সকালে মায়াকে নিয়ে ওর বাবা চলে গেল। কদিন আগে সে মেথে বাড়ি ছেড়ে হোস্টেলে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আজ সে কিছুতেই চাইছিল না। দীপা অবাক হয়ে জিজ্ঞাসা করছিল, সে কি? তুমি তো বাড়িতে যাওয়ার জন্য ছটফট করছিলে, হঠাৎ কি হলো? মায়া মাথা নেড়েছিল। ধুর, বাড়িতে গেলেই সব কিছু বাবা মায়ের হুকুম মতো করতে হবে। এখানে আমি খুব ভালো আছি। তাছাড়া কি? দীপার মজা লাগছিল। যদি ওর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে কি মুশকিল যে পড়বো। জগন্নাথবাবুর সঙ্গে দেখা হলে তুমি ভালো লাগবে না? না, যাকে ভালোবাসি। অথচ বিয়ে করলে ভালোবাসা মরে যাবে, তার সঙ্গে দেখা করলে শুধু কষ্টই হবে। তুমি আগে থেকেই কি করে ভাবছো অমন হবে? দীপা বোঝাতে চেয়েছিল, তবুও মায়া ফোপাতে চলে গেল। দীপার মাথায় কিছুই ঢুকছিল না। যে মেয়ে একটা লোকের জন্য অমন পাগলামি করে নিজের বাবার বিরুদ্ধে কথা বলেছিল, সে হঠাৎ একটা কথা কানে নিয়ে নিল, এমন যে পাগলামি মরে সেরে গেল। লালাবাবুর গল্পের মতো ব্যাপার তাহলে জীবনেও ঘটে জগন্নাথবাবুর জন্য। ওর মন খারাপ হয়ে গেল। চিঠিটা তার নিজের নয়, কোনো পুরুষকে ওরকম চিঠির
চিঠি নিজের নামে লেখা কথা সে ভাবতেও পারে না, কিন্তু এটা তো সত্যি যে মায়ার হয়ে চিঠিটা সারা রাত ধরে লিখেছিল। সেই লেখাটা যে মিথ্যে হয়ে গেল এই কদিনেই। প্রেমপত্রের গুরুত্ব শুধু প্রেম প্রেমিকার মধ্যে, তৃতীয় ব্যক্তি তার মর্ম বুঝবে না, এমনটা যেন কোথায় পড়েছিল, হয়তো তাই। অনেকদিন রমলা সেনের কোনো খবর নেই। সেই যে রেজাল্ট বের হওয়ার পর শিলিগুড়িতে পড়ার প্রস্তাব নিয়ে এসেছিলেন, তারপর মাত্র একটি চিঠি দিয়েছিলেন, খুব সংক্ষিপ্ত এবং পড়াশোনার উপদেশই ছিল তাতে। আজ হঠাৎ মনে হলো শিলিগুড়িতে গেলে কেমন হয়। সকালে জলপাইগুড়ি থেকে ট্রেন যায় শিলিগুড়িতে, যাতায়াত প্রায় 2 ঘন্টা পড়বে। ব্যাপারটা ভাবতে বুকের মধ্যে একটা উত্তেজনা জন্ম নিল। অমরনাথ জানতে পারলে নিশ্চয়ই খুব রেগে যাবে। আচমকা গেলে রমলা সেনও কি মনে করবেন জানা নেই। দীপা ভেবে পাচ্ছিল না গেলে কতটা খারাপ হবে। শিলিগুড়ি থেকে ট্রেন জলপাইগুড়িতে আসে দুপুরের একটি পরে। দিনে দিনে যাওয়া আসার কোনো বিপদ নেই। কলেজ খোলা থাকলে কাউকে কিছু বলতে হতো না। এখন বেরোবার সময় বলে যেতে হবে বন্ধুর বাড়িতে যাচ্ছি, এইটুকুই মিথ্যে। বেশ উত্তেজনার মধ্যে দিনটা কাটলো। জীবন কখনো ট্রেনে চাপেনি সে। শিলিগুড়ি সম্পর্কে নানান গল্প কানে এসছে, সেখানে নাকি অবাঙালির সংখ্যা বেশি। বাধ্য না হলে মেয়েরা একা যাওয়া আসা করে না। কলেজ থেকে ফেরার সময় একটু ঘুরে পথে অনেকদিন সে জলপাইগুড়ি রেল স্টেশনে দেখে এসছে। চলন্ত ট্রেনের আকর্ষণ তখন থেকেই মনে লেগেছিল। পরের দিন সকালে দীপা বেরিয়ে পড়লো স্নান সেরে। কদমতলা হয়ে 3 নম্বর গুমটির পাশ দিয়ে স্টেশন পৌঁছাতে মিনিট 12 লাগলো তার। এই পথটুকু আসতেই না কেবল ডগায় ঘাম জমে গেছে তার, পা ভারী হয়ে উঠেছে। ট্রেন লাইনটা চোখে পড়ার পর থেকেই মনে হচ্ছে না গেলেই ভালো হতো, কিন্তু স্টেশনে এসে ফিরে গেলে পরে আরও খারাপ লাগবে। হোস্টেলে ঘড়ি দেখে সে বেরিয়েছে। শিলিগুড়ি ট্রেন আসতে দেরি থাকার কথা নেই। খুব গভীর মুখে সে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালো। তার সামনে দাঁড়ানো এক বৃদ্ধ ভদ্রলোক মাথা ঘুরিয়ে দেখে বললেন, মেয়ে ছেলেদের লাইন দিতে হয় না, আগে যাও, পেয়ে যাবে। মেয়ে ছেলে শব্দটা কানে আসা মাত্র মুখ ফিরিয়ে নিল দীপা। না, আগে গিয়ে সুযোগ নেবার কোনো দরকার নেই। সে যাচ্ছে না দেখে বৃদ্ধ আবার বললেন, কি হলো, যাও না, কটা টিকিট কাটবে? দীপা বলল, আমি আপনার পরেই কাটিব। বৃদ্ধ সোজা হয়ে দাঁড়ালেন, তারপর তার সামনের লোকটিকে বললেন, আজকাল কারো ভালো করতে নেই, ছেলেদের দোষ কি দেব, মেয়েদের যেভাবে পাখা উঠছে। সামনের লোকটি ঘাড় ঘুরিয়ে দীপাকে দেখলো, যেন সত্যি তার দুপাশে পাখা লাগানো আছে। দীপা ঠোঁট টিপে রইল। এই সময় এক বিশাল পরপরে এলো বুকিং কাউন্টারের সামনে। টাক মাথা এক ভদ্রলোকের সঙ্গে অন্তত গোটা 11 বাচ্চা বালক কিশোরী সমেত মধ্যবয়সে স্বাস্থ্যবতী স্ত্রী। ভদ্রমহিলার মাথার ঘোমটা শুধু কপাল ঢেকেছে। টাক মাথা ভদ্রলোক লাইনের দিকে তাকিয়ে স্বগতোক্তি করলেন, এই বলেছে মেয়ে ছেলের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে যে, ভাবলাম ওয়াইফকে দিয়ে আগেভাগে টিকিট কাটাবো। বৃদ্ধ হাত নাড়ালেন, কে নিষেধ করেছে? লেডিস এখন ফার্স্টে, তবে যে মেয়ে ছেলে লাইনে দাঁড়াতে চায় সে দাঁড়াতে পারে। কথাগুলো শোনা মাত্র টাক মাখা লোকটা পকেট থেকে টাকা বের করে চিৎকার করতে লাগলো, ও দেবী, তোর মাকে পাঠিয়ে দে তাড়াতাড়ি। ভদ্রমহিলার শরীরের ভর এত বেশি যে তিনি আসতে সময় নিলেন। দীপা মুখ ফিরিয়ে নিল। লোকগুলো অযথা এমন চিৎকার চেঁচামেচি করে কেন? সমস্ত পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে ওরা কোথাও যাচ্ছে। কোথায় যাবে? প্রশ্নটা শুনে মুখ তুলে জানালার দিকে তাকিয়ে দীপা চটপট জবাব দিল, শিলিগুড়ি। হলদিবাড়ি থেকে ট্রেনটা জলপাইগুড়ি স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকে হাঁপাতে লাগলো। দীপা খানিকটা দূরে দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়েছিল কামরাগুলোর দিকে। প্রচণ্ড হুড়োহুড়ি করে যাত্রা উঠেছে। যারা নামতে চাইছে তারা জায়গা পাওয়ার জন্য চিৎকার করছে, কিন্তু সেসব পালা চুকে গেলে ট্রেনটাকে বেশ খালি বলেই মনে হলো। দীপা পায়ে এগোলো। একবার সামনে যে কামরার দরজা পড়লো তাতেই উঠে পড়লো সে। জানালাগুলো সব দখল হয়ে গেছে। এর মধ্যে চট করে বসার জায়গা দেখতে পেল না দীপা। দেওয়ালে ঠেস দিয়ে সে কামরা ভেতরটা দেখছিল। আর তখন ট্রেনটা দুলে উঠলো। বাইরের দিকে তাকাতেই দীপার বুকের ভিতরটা টলে উঠলো। ঠোঁট কামড়ালো সে।
যা হবার হবে, এখন আর কোনো মানে হয় না এসব নিয়ে ভাবার। সে কোনো অন্যায় করছে না, এটাই আসল কথা। জলপাইগুড়ি শহরটা হু হু করে পিছনে সরে যাচ্ছে। হঠাৎ কেউ যেন তার সামনে এসে দাঁড়াতেই দীপার চমক ভাঙল। এক ভদ্রলোক তার সামনে এসে দাঁড়িয়েছেন। ধুতি শার্ট পরা, ব্যাগ ব্রাশ, চুল গোপ আছে এবং তার তালজ্জ হাসিও। আপনি বসবেন? দীপা বুঝতে পারল না ঠিক কি বলা উচিত। ভদ্রলোক আর একটু বেশি হাসলেন। সংকোচের কিছু নেই, জায়গা আছে, চলে আসুন। ভদ্রলোক কথা শেষ করেই এমন ভঙ্গিতে নিজের বেঞ্চের দিকে চলে গেলেন যেন ধরেই নিয়েছেন দীপা তার সঙ্গে আসবে। আর উষ্ণতা প্রবল হচ্ছিল, কিন্তু জোর করে সেটাকে সরিয়ে ফেলল সে। শিলিগুড়িতে পৌঁছাতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। বসার জায়গা থাকলে খামোখা দাঁড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না। সে ধীরে ধীরে এগিয়ে এসে দেখল ভদ্রলোকের ছাড়া 2জন রাজবংশ মহিলা বসে আছেন বেঞ্চিতে। তাদের ভাবভঙ্গিতে নিজেদের গুটিয়ে নেওয়ার চেষ্টা আছে। ভদ্রলোক ঈশ্বর ডান দিকে সরে গিয়ে বললেন, মহিলাদের পাশেই বসুন, ওরা স্বস্তি পারে। আপনিও। দীপা বসল। ভদ্রলোক একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ চুপচাপ রইলেন। উল্টো পিঠে 4জন বাঙালি ভদ্রলোক একবার দীপাকে দেখছেন আর একবার ওই ভদ্রলোকের দিকে তাকাচ্ছেন। দীপা দেখল 4 জোড়া চোখে এক ধরনের মজা পাওয়া উৎসাহ। হঠাৎ খুব চাপা গলায় পাশের ভদ্রলোক বললেন, ওদিকে নজর দেবেন না, বাঙালি থিয়েটার দেখতে ভালোবাসে। আপনি এমন ভান করুন যেন আমার সঙ্গে আগেই আলাপ আছে। দীপা অবাক হয়ে তাকালো। তারপর এক ঝটিকায় উঠে দাঁড়িয়ে চলে এলো দরজার পাশে, সেই দেওয়ালের কাছে যেখানে সে কামরায় উঠেই দাঁড়িয়েছিল। তার চলে আসার সময় পাশের লোকটা একবারও মুখ ফিরেই তাকায়নি, কিন্তু উল্টো দিকে 4 জোড়া চোখ ঘুরেছিল। দীপার সমস্ত অনুভূতি বলেছিল ওই লোকটি ভালো নয়, কিন্তু সামনে 4 জন কি ভালো? লোকটা যদি আবার উঠে আসে? শক্ত হয়ে দাঁড়ালো সে, কিন্তু লোকটা আর এদিকে এলো না। ট্রেন থামলো পরের স্টেশনে। দীপা দ্রুত নেমে পড়লো কামরা থেকে। পরপর 3টে কামরা ছেড়ে আবার উঠে পড়ল সে। জানালার পাশে একটি একক আসন পেয়ে সে চটপট করে বসে পড়ল। ট্রেন চলতেই চোখের সামনে সবুজ মাঠ, চাষের ক্ষেত এবং নীল আকাশ ভেসে উঠল। দীপার এত ভালো লাগছিল যে একটু আগের ঘটনা তার মন থেকে হারিয়ে গেল। শিলিগুড়ি স্টেশনে ট্রেন থামতেই সে প্ল্যাটফর্ম নামলো। একটা স্টেশনে এত বড় হয় তার ধারণা ছিল না। এত হকার, এত মানুষ ও পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন থেকে নাম যাত্রীদের অনুসরণ করে বাইরে আসতেই রিক্সা দেখতে পেল সে। রিক্সায় চেপে শিলিগুড়ির রাস্তায় চুপচাপ যাচ্ছিল দীপা। একটা নদী পড়ল, খুব চড়া নয়, তিস্তার মতো নয়। এই নদীটির নাম কি? রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতে গিয়ে সামনে নিল সে। নিশ্চয় লোকটি বুঝতে পারবে যে এই শহরে নতুন এসছে। শিলিগুড়ির রিক্সাওয়ালা কেমন তা কে জানে। রাস্তায় প্রচুর সাইকেল, অনেক রিক্সা, কোনো ঝালাপালা হওয়া জগাড় তাদের ঘন্টার শব্দে। সেসব ছাড়িয়ে শেষ পর্যন্ত বাঁদিকের একটা রাস্তায় নামলো রিক্সাটা। ছোট ছোট বাড়ি, কাঠের বাড়িও নজরে পড়েছে। এই সময় রিক্সাওয়ালা বলল, এসে গেছি দিদি। দীপা ভাড়া চুকিয়ে দিয়ে কয়েক পা হাঁটলো। রমলা সেনের ঠিকানাটা তার মুখস্থ, কিন্তু কাউকে জিজ্ঞাসা না করে বাড়িতে পৌঁছানো যাবে না। এখন বেশ রোদ, সকাল শেষ হয়ে গেছে অনেকক্ষণ। রাস্তায় লোকজন কম। একটি ছেলে সাইকেল চালিয়ে আসছিল। দীপা দাঁড়িয়ে পড়তেই ছেলেটি তো বিস্মিত হলো যে একটু হলেই অ্যাক্সিডেন্ট করতো। দীপা জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রফেসর রমলা সেনের বাড়িটা কোথায় বলুন তো? ছেলেটির মুখ চোখ লাল হয়ে উঠল। কথা বলতে গিয়েও থেমে গেল। দীপা অবাক হয়ে গেল। তারপরে মনে হলো হয়তো ছেলেটা বোবা। চা বাগানে একটি মদেশীয় ছেলে বোবা ছিল। তাকে দেখে বোঝাই যেত না যে সে কথা বলতে পারে না। দীপা কী করে বুঝতে পারছিল না। এই সময় ছেলেটি কথা বলতে চাইলো বলা ভালো। কে মানে রমলা সেন? দীপা দেখলো ছেলেটি ঢোক গিলল। সে জিজ্ঞাসা করলো, আপনি ওর বাড়ি চেনেন? আমাকে একটু দেখিয়ে দেবেন? প্রথম প্রশ্নের সময়ে ঘাড় নেড়েছে ছেলেটি। এবার সাইকেলটা ঘুরিয়ে নিল। দীপা দেখলো ওর মুখে বেশ ঘাম জমে যাচ্ছে। ছেলেটি তার সঙ্গে কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছে। বুঝতে পেরে হঠাৎ তার মজা করার ইচ্ছে হলো। সে জিজ্ঞাসা করলো, আপনি নিশ্চয়ই এ পাড়ায় থাকেন? ছেলেটা দুবার মাথা নেড়ে হ্যাঁ বলল। দীপা হাসলো। আপনি জবাব দিচ্ছেন না
দিচ্ছিলেন না বলে? আমি কিন্তু ভাবতে আরম্ভ করেছিলাম আপনি বোবা। ছেলেটা প্রতিবাদ করে উঠল, না না, আসলে আপনার মতো। ছেলেটি কথা শেষ হাঁটতে হাঁটতে দীপা জিজ্ঞাসা করলো, আমার মতো মানে? সমবয়সী মেয়েদের সঙ্গে কথা বলার অভ্যেস নেই তো আমার, তাই। ছেলেটি সরল গলায় বলতে পারল। দীপা আর চোখে তাকালো, আপনার কোনো বোন নেই? ছেলেটি মাথা নাড়ালো না। আমরা 3 ভাই, আমি কোনো মেয়ের সঙ্গেই কথা বলতে পারি না। মানে মেয়েরা আমার সঙ্গে কথা বলতে চায় না। কেন? কথা বললে লোকে আজে বাজে কথা বলবে। তাহলে এই যে আমার সঙ্গে কথা বলছেন? আপনি না বললে বলতাম না। আপনি কি শিলিগুড়িতে থাকেন? না, জলপাইগুড়ি। সে কি, জলপাইগুড়ি থেকে একা এসছেন? হ্যাঁ। আপনার সাহস তো খুব। ওই যে ওই বাড়ি। ছেলেটি হাত বাড়িয়ে দেখিয়ে দিল। কাঠের গেটের ওপাশে একটা গ্যারেজ, বাগান এবং একতলা বাংলো প্যাটার্নের বাড়ি, দেখতে বেশ সুন্দর। দীপা বলল, আপনি আমার খুব উপকার করলেন, আসুন না। কোথায়? ছেলেটি চোখ বড় করলো। ওর বাড়িতে? না না, উনি খুব কড়া মহিলা। আপনি কি ওর আত্মীয়? না না। ওর এখানে থাকবেন? না, আজই চলে যাব। ছেলেটি মাথা নেড়ে সাইকেল উঠে বেরিয়ে গেল আচমকা। যাওয়ার সময় কোনো কথা বলল না। গেট খুলে ভেতর ঢুকতে দরজায় রমলা সেনের নাম চোখে পড়ল। তাহলে ঠিক জায়গায় এসছে ও, এবং এতক্ষণ ধরে যে উদ্বেগ চাপা ছিল তা ঝটি করে চলে গেল। দীপা মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে ছেলেটিকে আর দেখতে পেল না। এই ছেলেটার সঙ্গে ট্রেনের লোকগুলোর কোনো মিল নেই, কিন্তু ও কেন স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না, তাই তার মাথায় ঢুকছিল না। দরজা খুললেন এক পৌর ভদ্রলোক। কাকে চাই? রমলা সেন আছেন? না, নেই। কি নাম তোমার? দীপাবলি ব্যানার্জি। ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল। জলপাইগুড়ির কলেজে পড়ো? দীপা মাথা নাড়ে হ্যাঁ বলল। ভদ্রলোক দরজা থেকে সরে দাঁড়ালেন। ভেতরে এসো, রমা আধ ঘন্টার মধ্যে এসে পড়বে। এসো। দীপা ভেতরে পা দিয়ে মুগ্ধ হলো। এত সুন্দর সাজানো বসার ঘর সে এর আগে কখনো দেখেনি। ঠিক উল্টো দিকে রবীন্দ্রনাথের বিরাট ছবি যেন সোজাসুজি লক্ষ্য করেছেন। ভদ্রলোক আবার বসতে বললে দীপা একটু আড়ষ্ট হয়ে বসলো। ভেতরে আর কেউ আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। খুব মুখ তুলতেই শুধু রবীন্দ্রনাথ, একটি বিশাল মানুষ যেন সমস্ত পৃথিবী আড়াল করে রয়েছেন। ভদ্রলোক জিজ্ঞাসা করলো, তুমি একাই এসছো? দীপা মাথা নাড়ালো। তিনি হাসলেন, বাহ, সাহস তো খুব। কি খাবে বলো? কিছু না। উনি অনেকক্ষণ গিয়েছে। হ্যাঁ, সকালে কলেজের কি একটা ব্যাপারে মিটিং ছিল। ভদ্রলোক বসে আছেন। খানিকটা দূরে লম্বা গায়ের রং ময়লা, পরনে ফতুয়া আর পাজামা, জুলপি সাদা, কিন্তু মুখ চোখে বুড়োটে ভাব নেই। ইনি রমলা সেনকে রমা বললেন। রমলা নামটার মধ্যে আর পৌরের ব্যাপার নেই, রমাই আছে। ইনি কে? সে চোখ তুলে দেখে ভদ্রলোক তাকে লক্ষ্য করছেন। তুমি কোনো বইপত্র পড়বে? দীপা বলল, না থাক, তুমি চুপচাপ বসে থাকলে আমার খারাপ লাগবে, আমি স্নান সারতে যাব। ভদ্রলোক একটা পত্রিকা এগিয়ে দিলেন, তারপর দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন। বাইরের ঘর এবং ভেতরের ঘরের মাঝখানে একটা ভারী পর্দা ঝুলছে। পর্দার নিচে সম্ভবত ছোট ছোট ঘন্টা লাগানো আছে। উনি চলে যাওয়ার সময় মৃদু মিষ্টি শব্দ বাজলো। দীপা পত্রিকাটি দেখল। দেশ। চা বাগানে কারো এক বাড়িতে এই পত্রিকা সে দেখেনি। হোস্টেলে রাখা হয়। এই সংখ্যাটা গতকাল পড়ে এসছে সে। তবু পাতা গোলটাতে লাগলো। কত বই, কত লেখক, বিজ্ঞাপনগুলো পড়লেই অনেক বইয়ের নাম জানা যায়। এই সময় রমলা সেন এলেন। বাইরের কড়া নাড়ার শব্দ শুনে দীপা একবার ভেতর দিকে তাকিয়ে উঠে পড়ল। দরজা খুলতেই রমলা সেন হতভম্ব। আরে কি আশ্চর্য, তুমি? দীপা হাসলো। আপনাকে দেখতে ইচ্ছে করলো। রমলা সেন 2 হাত বাড়িয়ে দীপাকে জড়িয়ে ধরলেন। একটা নরম শরীর এবং তা থেকে উঠে আসা মিষ্টি গন্ধে মন ভরে গেল। দীপার মাথায় মুখে হাত বুলিয়ে রমলা সেন জিজ্ঞাসা করলেন, কখন এসছো? হোয়াট এ সারপ্রাইজ! এই তো একটু আগে। দীপা হঠাৎ লজ্জা পেল। তাকে নিয়ে ঘরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে রমলা জিজ্ঞাসা করলেন, সঙ্গে কে এসছে? নিশ্চয়ই বলবে না একা একা চলে এসছি। ঠিক তাই, দীপা গর্বিত ভঙ্গিতে জানালো। ওমা, তুমি এত বড় হয়ে গিয়েছো! রমলা চোখ কপালে তুললেন।
দীপার মনে হলো বয়স হওয়া সত্ত্বেও রমলাকে অনেক সুন্দরী দেখাচ্ছে আজ। ওর শাড়ির পরার ধরন, আমার স্টাইল, চুল আঁচড়ানোর কায়দা মিলে ওকে চেনা যায় না মহিলাদের থেকে একদম আলাদা করে রেখেছে। রমলা ওকে হাত ধরে চেয়ারে বসালেন। তোমাকে দরজা খুলে দিল কে? সুধাময়? নাম জানি না, একজন বয়স্ক ভদ্রলোক। সঙ্গে সঙ্গে হাসিতে ভেঙে পড়লেন রমলা। সুধাময় যদি বয়স্ক হয় তাহলে আমি তো বুড়ি হয়ে গেলাম। কিন্তু দেখো, আমার একটাও চুল পাকেনি। আপনি কেন বুড়ি হতে যাবেন? বাহ, আমি আর সুধাময় তো একসঙ্গে কলকাতায় পড়তাম। উনি আপনার কে হন? বন্ধু। দীপা অবাক হয়ে তাকালো, ঠিক বুঝতে পারছিল না সে। সুধাময় বাবুকে দেখে মোটেই মনে হচ্ছিল না এ বাড়িতে বেড়াতে এসেছেন। এই মুহূর্তে তিনি বাথরুমে স্নান করছেন। ছেলে এবং মেয়েদের বন্ধুত্ব হয় বিয়ের আগে, হয় তারা বিয়ে করে নেয়, সেখানে এই বন্ধুত্ব শেষ হয়ে যায়। এত বয়স পর্যন্ত কোনো বন্ধুত্ব থাকে নাকি? রমলা সেন তখন দরজা বন্ধ করছেন। দীপা জিজ্ঞাসা করলো, উনি কোথায় থাকেন? কে? ও সুধাময়ের কথা জিজ্ঞাসা করছো? ও থেকে বর্ধমানে, ওখানকার কলেজে পড়ায়, ছুটি পেলেই এখানে চলে আসে। রমলা ব্যস্ত হয়ে উঠলেন, আজ কিন্তু বাড়িতে শুধু মাংস ভাত, তোমাকে খেতে অসুবিধা হবে না তো? দীপা মাথা নাড়ল। না। রমলা সেন জিজ্ঞাসা করলেন, তোমার ঠাকুমা অনুমতি দিয়েছেন? দীপা হেসে ফেলল। এখনও না, কিন্তু আমি হোস্টেলে খাওয়া শুরু করেছি। বাড়িতে জানে? এখনও না, কারণ হোস্টেলে আসার পর এখনও আমি চা বাগানে যাইনি। শুধু মাছটা খাই না, কেমন আঁচড়ে গন্ধ লাগে। গুড, আপ রয়েছে খানা, যা তোমার খেতে ভালো লাগে তাই খাবে। এসব ভেতরে। রমলা সেন পর্দা সরিয়ে ভিতরে পা বাড়ালেন। দীপা তাকে অনুসরণ করলো। একটাই শোয়ার ঘর, দ্বিতীয় ঘরে খাওয়ার টেবিলে এবং একটা ছোট ডিভান। সেখানে পৌঁছে রমলা গলা তুলে বললেন, সুধাময় হয়ে গিয়েছে? 1 মিনিট। ওপাশের একটা দরজার আড়াল থেকে শব্দ দুটো ভেসে এলো। শোয়ার ঘরে দুটো আর পৌড়ে হচ্ছিলেন রমলা। দীপা দরজায় দাঁড়িয়ে দেখলো দুটো সিঙ্গল খাটের মাঝখানে একটা ছোট টেবিল, এপাশে ড্রেসিং টেবিল, ওপাশের দেওয়ালে জোড়ায় তরুণ রবীন্দ্রনাথের ছবি, যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে ওঠেনি। মাথায় চুল কাঁধ তেমন ঢাকেনি। এত সুন্দর পবিত্র মুখ কোনো মানুষের হয় তা ছবিটার দিকে তাকিয়ে বোঝা যাবে না। দীপা ছবিটার দিকে তাকিয়ে আছে দেখে রমলা বললেন, আমার প্রথম ও শেষ প্রেমিক। কেমন দেখছো? খুব সুন্দর। আপনি ওকে দেখেছেন? না। এখন ভাবি কি বোকা ছিলাম তখন। তোমার মতো সাহসী হলে ঠিক চলে যেতাম জোড়াসাঁকোয়। ওকে করে দেখলাম। কবে দেখলাম জানো? যখন উনি দেহ রাখলেন। সেদিন হাজার হাজার মানুষের সঙ্গে আমার তো শ্মশানে গিয়েছিলেন। পরে মনে হয়েছিল ওটাও ভুল করেছিলাম। কবির সঙ্গে কখনো শ্মশানে যেতে নেই। তিনি বেঁচে থাকবেন আমার শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত, তার শরীর লীন হওয়া দেখতে যাব কেন? রমলা সেনের কথা শেষ হওয়া মাত্র সুধাময় বাথরুম থেকে বেরিয়ে এলেন। গুরু শিষ্যর মিলন হলো। রমলা বললেন, গুরু বলছো কেন? সেই যোগ্যতা আমার আছে? যাও দীপা, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে নাও। সুধাময়ের জন্যই দীপা দরজা থেকে ছেড়ে বাথরুমে চলে এলো। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। কিছুদিন আগে কারো একটা লেখায় দীপা পড়েছিল, কোনো মেয়ের রুচি বোঝা যায় তার পায়ের গোড়ালি দেখে, আর কোনো বাড়ির চরিত্র বোঝা যায় তার বাথরুম দেখে। চৌবাচ্চা নেই, ফলে তার নিচে জমা ময়লাও নেই। দুটো কল আছে, আর আছে মাথার ওপর ঝাঁঝারি। মনোরমা বলতেন, মেয়েদের কখনো উদ্দাম হয়ে স্নান করতে নেই, বাথরুমেও নেই। গায়ে একটা কিছু আবু না থাকলে নিজের কাছেই লজ্জা করবে, কিন্তু ওই শাওয়ারের নিচে দাঁড়িয়ে সেটা করতে কারো ভালো লাগবে? ব্যাগে সাবান এবং কত রকমের শিশি। দীপার মনে হলো চাকরি পেলে সে এইরকম একটা ফ্ল্যাট একা থাকবে, সাজিয়ে গুছিয়ে। হাত মুখ ধুয়ে একটা পরিষ্কার তোয়ালেতে মুখ মুছল সে। চা বাগানে এখনও সবাই গামছা ব্যবহার করে। একটা তোয়ালে আছে যা অঞ্জলি কোনো বিশেষ অতিথির জন্য তুলে রাখেন।
এতে এতদিন তাদের কোনো অসুবিধা হয়নি। আজ মনে হলে তোয়ালের আরাম গামছাই পাওয়া যায় না। মুখ মোছার পর দরজা খুলতে গিয়ে তার শোয়ার ঘরটার কথা মনে এলো। সুধাময় কোথায় শোয়? এ বাড়িতে তো আর কোনো শোয়ার ঘর নেই। খাওয়ার ঘরে কি যে ডিডান রয়েছে সেখানে, নাকি পাশাপাশি দুটো খাটের একটাতে? শুধু যদি বন্ধু হয় তাহলে ওরা এক ঘরে শুতে পারে? দীপার শরীর একটু একটু করে ভারী হয়ে উঠল। রমলা সেন সম্পর্কে মা যা বলে তা কি ঠিক? তারপরে খেয়াল হলো উনি রবীন্দ্রনাথের ছবি দেখিয়ে বলেছেন আমার প্রথম ও শেষ প্রেমিক। তার মানে সুধাময় ওর প্রেমিক নয়? রবীন্দ্রনাথ তো মারা গিয়েছেন 1941 সালে। একটু স্বস্তি হলো দীপার। সে বাথরুম থেকে বেরিয়ে এলো। খাওয়ার টেবিলে বসে একটু নার্ভাস হলো দীপা। চীনামাটির পাত্রে ভাত চাপা দেওয়া, মাংস সেই রকম, আর একটা পাত্রে অদ্ভুত একটা তরকারি আছে। সুধাময় চামচ করে ভাত এবং সেই তরকারি তুলে নিচ্ছিলেন। রমলা সেন বললেন, ইস, একটা চিঠি লিখে যদি আসতে তাহলে ভালো কিছু রাঁধতে পারতাম। ডাল পর্যন্ত করিনি। সুধাময় পাত্র দুটো দীপার দিকে এগিয়ে বললেন, আর একদিন খাইয়ে দিও। খেতে বসে নিজের হাতে খাবার তুলে নেওয়ার অভ্যেস নেই দীপার। মনোরমা দেখলে এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। রমলা সেন ওইটা মানেন না, বোঝাই যাচ্ছে। ভাত নিতে গিয়ে যতটা সম্ভব কম নিল সে। মনে হচ্ছিল ওরা যেন না ভাবে যে সে বেশি খায়। তরকারিটা তুলে সে জিজ্ঞাসা করলো, এটা কিসের তরকারি? পোস্ত, বিঙে চিংড়ি দিয়ে। তোমরা পোস্ত খাও না? বাড়িতে হয় না। সত্যি কথাটা বলে ফেললো দীপা। সে কি? সুধাময় অবাক হলো। এরকম ডেলিসিয়াস তরকারি তোমরা খাও না? রমলা বললেন, পোস্তটা দক্ষিণ বাংলায় চালু বেশি, উত্তর বাংলায় এখনো চালু হয়নি। শিলিগুড়িতে মাত্র 3টে দোকানে এখন পোস্ত পাওয়া যায়। অদ্ভুত তো? সুধাময় খেতে খেতে মন্তব্য করলেন। অদ্ভুত কেন হবে? অঞ্চল ভিত্তিক খাবার খাওয়ার অভ্যেস তো হবেই। পূর্ব বাংলায় শুটকির চল, খুব দক্ষিণ বাংলায় লোকে বমি করবে। উত্তর বাংলায় ঢেঁকির শাক নামে এক ধরনের শাক আছে। তুমি কখনো নাম শুনেছ? না। সুধাময় মাথা নাড়ালেন। একদিন খাওয়াবো, দারুণ। যাক, দীপা তোমার খবর বলো। কলেজ কেমন লাগছে? ভালো। দীপার পোস্ত খারাপ লাগছিল না। জলপাইগুড়ি কলেজ তো কো এডুকেশন? সুধাময় মুখ তুললেন। হ্যাঁ। ছেলেদের সঙ্গে আলাপ হয়েছে? রমলা জিজ্ঞাসা করলেন। না। দীপা মাথা নাড়ালো। সে কি, কেন? খুব কম মেয়েই ছেলেদের সঙ্গে কথা বলে। আমরা কমন রুমে বসে থাকি। স্যার যাওয়ার সময় ডেকে নিয়ে যান। ক্লাসে আমরা আলাদা বসি। কখনো মনে হয়নি তোমার কেন এইভাবে আলাদা রাখা হবে? তোমরা এক ক্লাসে একই মাইনে দিয়ে পড়াশোনা করছো, বয়সও একই। আসলে কিছু কিছু ছেলে এত উদ্ধত যে সব মেয়ে তাদের সহ্য করতে পারে না। এটা কোনো যুক্তি হলো নাকি? পোস্ত কেমন লাগলো? দীপা ঘাড় নাড়ালো। ভালো। রমলা সেন বললেন, তুমি যদি শিলিগুড়িতে থেকে কলেজে ভর্তি হতে তাহলে একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকতো। কিন্তু তোমার বাবা রাজি হলেন না। আমি ওর মানসিকতা বুঝি। এখন তোমার হোস্টেল কলেজ মিলিয়ে কেমন খরচ পড়ছে আমি ঠিক জানি না। বাবাই প্রথমবার দিয়ে গিয়েছেন। ঠিক নয়, নিজের ব্যাপারটা সবসময় নিজে খেয়াল রাখবে, তা না হলে দায়িত্ববোধ আসবে না। ভালো রেজাল্ট করতেই হবে, নইলে তোমার বাবার এত পরিশ্রমের অর্থের অপচয় হবে। এই কথাটা সবসময় মনে রাখবে। প্রথম মাসে বাবা টাকা দিয়েছেন, কিন্তু এরপর থেকে জলপাইগুড়ি এসসি রায় আমার সমস্ত খরচ দেবেন। উনি ভালো ছেলে মেয়েকে দিয়ে থাকেন। কি খরচ দেবেন? হয়তো কলেজের মাইনেটা দিয়ে দেবেন, তার বেশি কেউ করে না। শুনেছি উনি মাসে 150 টাকা করে দেবেন। ইম্পসিবল। এখন একটি আপার ডিভিশন ক্লার্ক কিংবা স্কুল মাস্টার কাজে ঢুকে অত টাকা পায় না। না না, এসব কথায় কান দেবেন না। তোমাকে দাঁড়াতে হবে। কলেজে রাজনীতি হবে। আমার উপদেশ, তুমি সেখানে নাক গলিও না। কলেজ পলিটিক্স হলো শরতের বৃষ্টির মতো, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, তার কোনো মূল্য নেই। দুপুরে ট্রেন ধরিয়ে দেওয়ার জন্য রমলা সেন দীপাকে নিয়ে 1:30 নাগাদ রিকশায় উঠলেন। সুধাময় গেট পর্যন্ত এলেন। রমলা বললেন, আজ এসছো ঠিক আছে, কিন্তু খুব জরুরি দরকার না থাকলে হুটহাট চলে এসো না। এখনও এদেশে একা মেয়েকে রাস্তা দেখতে মানুষ অভ্যস্ত নয়। দীপাও জবাব দিল না।
কিছুক্ষণ বাদে রমলা নিজেই বললেন, সুধাময়ীকে দেখে তুমি নিশ্চয়ই অবাক হয়েছ। এদেশের ভাবনাই তাই হওয়া স্বাভাবিক। আমরা খুব ভালো বন্ধু। নানান কারণে একসময় আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। আমার মতো ও নিজেও বিয়ে থা করেনি। ওরা আমার কাছে আশা নিয়ে শিলিগুড়িতে একসময় হইচই হতে যাচ্ছিল, কিন্তু আমার জীবনযাপন দেখে আর সেটা দানা বাঁধেনি। রিকশায় বসে দীপা কথাগুলো শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পিছনে তাকাতেই চমকে উঠল সেই ছেলেটা, যে তাকে রমলা সেনের বাড়িটা দেখিয়ে দিয়েছিল। সে রিকশায় বেশ কিছুটা পেছনে সাইকেল চালিয়ে আসছে। দীপার খুব মজা লাগলো। সে বুঝতে পারলো ছেলেটি এতক্ষণ তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কেন? দীপা রমলা সেনকে জিজ্ঞাসা করলো, রিকশাটাকে দাঁড়াতে বলবেন কেন? ও নদীটাকে দেখবে। মহানন্দা কেমন? এখন অবশ্য কিছুই নেই দেখার, কিন্তু তোমার ট্রেনে তো বেশি দেরি নেই। ভুল হয়ে গেল। এদিকে না এসে টাউন স্টেশনের দিকে গেলেই হতো। রমলা ঘড়ি দেখলেন কবজি ঘুরিয়ে। না, পিছনে একটা ছেলে সাইকেল চালিয়ে আসছে। ও আপনার বাড়ি আমাকে দেখিয়ে দিয়েছিল। ওকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। রমলা সেন মুখ ফিরিয়ে তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, সে তো অনেক আগের কথা, এখন পিছন আসছে কেন? তা আমি জানি না, দীপা সহজ গলায় জানালো। ভেরি ব্যাড। এইসব ছেলেকে সবসময় এড়িয়ে চলবে। ও কিন্তু খুব নার্ভাস। আমার সঙ্গে কথা বলার সময় ঘামছিল। বাড়িতে বন্টন নেই, কোনো মেয়ে নাকি ওর সঙ্গে কথা বলে না, দীপা জানালো। 80% বাঙালি ছেলের ওই বয়সে একই অবস্থা। সহজভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে পারে না বলেই মেয়েরা এড়িয়ে যায়। এদের নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। স্টেশন রিক্সা থেকে নামার পর দীপা ছেলেটিকে দেখতে পেল না। হয়তো তখন রমলা সেন মুখ ফিরিয়ে ওকে দেখায়। সে আর সাহস পায়নি এগিয়ে আসার। কেন জানে না, দীপার মনে মায়া জন্মালে ছেলেটির জন্য। রমলা সেন জোর করে টিকিট কেটে দিলেন। দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না ট্রেন না ছাড়ে। শেষ মুহূর্তে জিজ্ঞাসা করলেন, রবীন্দ্রনাথের কবিতাগুলো সব পড়েছ? জানালার পাশে বসে দীপা মাথা নাড়ল। হ্যাঁ, মনের মধ্যে গেঁথে নাও, একেবারে হৃদয়ে, সারা জীবন অক্সিজেন দেবে। দীপা হাসল। রমলা বললেন, ট্রেন দেখলে আমার মন খারাপ হয়ে যায়। খুব ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে চলে যেতে। আসুন না, খুব মজা হবে। না বাবা, বাড়িতে সুধাময় একা থাকবে। তোমার ওকে কেমন লাগলো? ভালো। আচ্ছা, একটা কথা বলবো? বলো। রমলা সেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনে জানালায় বসা দীপার সঙ্গে কথা বলছিলেন। আপনাদের বিয়ে হচ্ছে না কেন? সাহস করে জিজ্ঞাসা করে ফেলল দীপা। চোখ বন্ধ করলেন এক পলকের জন্য রমলা সেন। আমাদের যেমন অনেক ব্যাপার বেশ মিল, তেমন বহু ব্যাপার আকাশ পাতাল ফারাক। এই অবস্থায় কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু চিরকাল থাকতে গেলে অশান্তির আগুন জ্বলতে হবে। কথা শেষ হওয়া মাত্র ট্রেন ছাড়ল। রমলা সেন ধীরে ধীরে পিছনে পড়ে গেলেন। দীপা কথাগুলোর অর্থ তলিয়ে ভাবতে যেতেই চমকে উঠল। প্ল্যাটফর্মে শেষ প্রান্তে সেই ছেলেটি একা দাঁড়িয়ে। চোখাচোখি হতেই কেমন লজ্জিত হলো। দীপা জানালা থেকেই হাত নেড়ে উঠল। ছেলেটা হাত তোলার সুযোগ পেল না, তার আগেই ট্রেন গতি বাড়িয়েছে। কিন্তু দীপার মনে হলো ছেলেটা হাত তুলতে সংকোচ বোধ করছিল। ছুটন্ত ট্রেনের কামরায় বসে আবার ছেলেটার জন্য ওর মায়া থেকে কষ্ট বোধ হলো। কি করুণ লাগছিল ওর মুখটা। রমলা সেন বলেছেন এদের এড়িয়ে যেতে। রমলা সেন এক অদ্ভুত জীবন দেখে এলো সে আজ। ভালো না মন্দ তা পরের কথা। হোস্টেলে দরজায় যখন ফিরল সে তখনও রোদ মরেনি। আর তখনও সে দরজার পাশে অমরনাথকে দেখতে পেল। দুটো হাত বুকে ভাঁজ করে রেখে দাঁড়িয়ে আছেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? আজকের পর্বটি এই পর্যন্ত। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ট্যাপ করে রাখুন। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।